আব্বু আম্মু তাদের উপকারের প্রতিদান দিতে গিয়ে আমাকে তুলে দিয়েছে রাক্ষসীর হাতে। এক কথায় জীবনটা শেষ করে দিয়েছে। চলুন বুঝিয়ে বলি, আর পরিচয় পর্বটাও শেষ করে দেই। আমি আনোয়ার হুসাইন, বাবা মায়ের আমরা দুই সন্তান। আমার ছোট একটা বোন আছে, সে দশম শ্রেণীর ছাত্রী। আর আমি এবার ভার্সিটি সেকেন্ড ইয়ারে এক্সাম দিয়ে অবসর সময় পার করতেছি। মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে আমি। আর আব্বুর বন্ধু অনেক বড় লোক, উনি সব বিপদে আমাদের পাশে থেকেছেন। আর এসবের বিনিময়ে আমাকে চেয়েছে তার মেয়ের জন্য। আঙ্কেলের মেয়ে নাকি আমাকে না পেলে মরে যাবে। মায়া, আঙ্কেলের মেয়ে, প্রচন্ড রাগী মেয়ে, যা চায় তাই হাসিল করে থাকে। আর এই মেয়ের বাকি ইতিহাস পরে জানতে পারবেন। আর তাই এই সময়েই আব্বু আম্মু আমাকে তার প্রিয় বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। কি ভাবছেন, আব্বুর বন্ধুর মেয়ে আমাকে ভালোবেসে বিয়ে করতেছে? তাহলে সম্পূর্ণ ভুল ভাবতেছেন। চলুন প্রথম থেকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভার্সিটির বেস্ট কাপল অব দ্য ইয়ারে অনেকজন অংশগ্রহণ নিয়েছে, সিনিয়র জুনিয়র অনেকেই। কোয়ার্টার ফাইনালে এসে মাত্র ৮ দল টিকেছে। তার মধ্যে সব থেকে এগিয়ে মায়া সাইসের জুটি। তারপরে আমি আর মিম। কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে 4 দল বাদ হয়ে গিয়েছে, আর বাকি 4 দলের মাঝে চলবে ফাইনাল। খেলায় আমি দ্বিতীয় স্থান, সেটা মায়া মানতে রাজি না। তারপরেও কিছু না বলে চুপচাপ চলতে লাগলো দিনকাল। ফাইনালের দিন ঠিক করা হলো 5 দিন পর। তবে এবার অন্যদিন খেলা হতো কোলে করে 100 মিটার দৌড়, হাত ছুঁয়ে বলে দেওয়া, আরো কিছু হতো। তবে এবার তার সাথে নতুন একটা অপশন জুড়ে দিয়েছে, সেটা হলো কাপল ড্যান্স করতে হবে 4 দলকে। কথাটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ ড্যান্স আমি কিছু কিছু পারি, তবে মিম খুব ভালো ড্যান্স পারে। মায়া আর সাইদের দিকে তাকিয়ে দেখি ওদের মুখটা কালো হয়ে গিয়েছে, কারণ এরা কেউই ড্যান্স জানে না। যাক, বাসায় এসে ফ্রেশ হয়ে চলে গেলাম মিমদের বাসায় ড্যান্স প্র্যাকটিস করতে। 5 দিনে মোটামুটি ভালো ড্যান্স শিখিয়েছে মিম আমাকে। যেহেতু মায়া আর সাইদ ভালো ড্যান্স জানে না, তাই এটাই আমাদের প্লাস পয়েন্ট, আর এটার ফায়দাই উঠাবো আমি। যাক, ফাইনাল খেলায় মায়াদের থেকে সব দিক দিয়ে একটু পিছিয়ে থাকলেও ড্যান্সের দিক দিয়ে আমরা অনেক এগিয়ে। মায়া আর সাইদ ওরা ড্যান্স মোটামুটি ভালোই করেছে, তবে ওরা ড্যান্সে নিজেদের স্টেপ মেলাতে পারিনি। যাক, এখন দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ফলাফল ঘোষণা হলো, আমি আর মিম প্রথম হলাম। ব্যাস, মিম এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর অনুষ্ঠান শেষ হবার পর আমি আর মিম বাগানের এক কোনায় বসে রইলাম। তখনই দেয়ালের ওই পাশ থেকে কারো কথা কানে আসলো। কি রে মায়া, সাধারণ একটা মধ্যবিত্ত ছেলের কাছে হেরে গেলি তুই? স্যার, নতুন একটা নিয়ম করার কারণে এমনটা হয়েছে। তারপরেও তুই এই ছেলের কাছে হেরে গিয়ে নিজের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছিস। বাদ দে, আর সময় হলে ওই হুসাইনের বাচ্চাকে আমি দেখে নিব। তুই কিছু বলিস না কেন ওই হুসাইনকে? আরে, সে বাবার বন্ধুর ছেলে, তাই জোর দিয়ে কিছু বলতে পারি না। আরো অনেক সমস্যা আছে, যা তুই বুঝবি না। ওকে চল বাসায় যাই। তারপর আর তারা চলে গেল। তখন মিম আমাকে বলল, মায়া কি সত্যি তোমার আব্বুর বন্ধুর মেয়ে? হুম। তুমি এই মেয়েটার থেকে দূরে থাকবা সব সময়, না জানি কবে তোমার ক্ষতি করে বসে। ওকে ম্যাডাম, আর চলেন এখন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় যাব। মিম, ওকে মহারাজ চলেন। তারপর মিমকে নিয়ে বাসা দিকে রওনা দিলাম। মিম হলো প্রিন্সিপাল স্যারের মেয়ে। জানি না কেন অনেক ভালো লাগে মেয়েটাকে। আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে গেলাম দুজন, এটা প্রিন্সিপাল স্যারও জানে। তারপর মিমকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার বাসায়। খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। সন্ধ্যায় উঠে দেখি মায়া ফোন দিয়ে রেখেছে কয়েকটা। ফোনটা সাইলেন্ট ছিল, তাই সজাগ পাইনি। ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করলাম।